ওভারভিউ অফ ভাইরাল অঙ্কোজেনেসিস, কিভাবে ক্যান্সারটা করে। সো ইট ইজ আ কমপ্লেক্স অ্যান্ড মাল্টি স্টেপ প্রসিডিওর, অনেকগুলো স্টেপ থাকে, ওকে, রিকোয়ারিং প্রলংড টাইম, কয়েক বছর থেকে কয়েক দশক রাখতে পারে, একটা লম্বা সময়ের জন্য। ক্যান্সারের মতো একটা টার্মিনাল ইলনেস যদি করতে পারে একটা যে কোনো শর্ট টার্ম ইলনেস, তাহলে তো আমাদের একটু হাঁচি সর্দি হচ্ছে সবার ক্যান্সার হয়ে বসে থাকতো, হয় কি? তাহলে এমন কিছু টার্মিনাল ইলনেস থাকে যেটা কন্টিনিউয়াস এক্সপোজারে থাকে, দীর্ঘদিন ধরে থাকে। দেয়ার আর মাল্টিপল অঙ্কোজেনিক ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন আ সেল টু কজ আ ক্যান্সার, যার মধ্যে ভাইরাস একটা ছোট ভূমিকা পালন করে, ওকে। কার্সিনোজেন অনেক আছে। আমরা গাড়িতে যে এসি চালাই তার আগে যে প্রথমে যে বেঞ্জিনের যে স্মেলটা আসে, দ্যাট ইজ অলসো পোটেনশিয়াল কার্সিনোজেন। আমরা যে সমস্ত জায়গায় শিল্পাঞ্চলে থাকি সেখানে এয়ারে যে পলিউটেন্টগুলো থাকে সেগুলো পোটেনশিয়াল কার্সিনোজেন। যে ফুড কালারগুলো দেওয়া হয় সেগুলো পোটেনশিয়াল কার্সিনোজেন। তার মানে যখনই কারো ক্যান্সার হলো সব ভাইরাস থেকে হয়েছে এটা ভাবার যেমন কোনো কারণ নেই, তেমনি আমাকে মাথায় রাখতে হবে কিছু পারসিস্টেন্ট ইনফেকশন মে কজ কার্সিনোমা। এবার ক্যান্সার হয় যেভাবে, তার মধ্যে একটা খুব বড় কালপ্রিটের নাম হচ্ছে অঙ্কোজিনস, those genes that cause the initiation of the procedure of carcinoma. Oncogenes encode certain proteins or oncoproteins that triggers transformation of normal cell to cancer cell. সাধারণ একটা কোষ আর যেটা ক্যান্সারের কোষ দুটোর মধ্যে অনেক তফাৎ থাকে। মেন তফাৎটা কি? সেটা হচ্ছে যেটা ক্যান্সারের কোষ স্পেশাল টাইপের কিছু প্রোটিন সিক্রিট করতে পারে, যেটা ইমমর্টালিটি হয়, যেটার জন্য এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, কোনো রকম তার নিয়ম না মেনে গ্রোথ, যেটা বেসিক্যালি। এর মধ্যে একটা হচ্ছে ভি অঙ্ক অর্থাৎ ভাইরাল অঙ্কোজিন, এসেনশিয়াল ফর রেপ্লিকেশন অফ দ্য ভাইরাস, অ্যান্ড ভাইরাল অঙ্কোজিনস এক্সপ্রেস অনলি ইন সার্টেন রেট্রোভাইরাসেস। এইচআইভির মধ্যে আছে, এইচটিএলভির মধ্যে আছে। আরেকটা হচ্ছে সি অঙ্ক অর্থাৎ সেলুলার অঙ্কোজিন। দিস ইজ দ্য সেলুলার কাউন্টার পার্ট অফ ভাইরাল অঙ্কোজিন প্রেজেন্ট ইন ক্যান্সার সেলস। সো ইউ ক্যান সি দ্য অঙ্কোভাইরাস, সেখান থেকে ভাইরাস এপিজেনেটিক ফ্যাক্টর সেখান থেকে ইনডিউস করছে, কোনোটা রিপ্রেস করছে, সেখান থেকে ট্রান্সক্রিপশন অর সাইলেন্সিং, সেখান থেকে ট্রান্সফরমেশন। ভাইরাস ইনফেক্টেড সেল ইনহিবিশন অফ অ্যাপোপ্টোসিস করে, রিপ্রোগ্রামিং অফ দ্য সেলুলার মেটাবলিক পাথওয়ে। কেন? কারণ তাকে নতুন প্রোটিন সিক্রিট করতে হচ্ছে। এরপরে 3 নাম্বার, ট্রানজিশন অফ সেলুলার মাইক্রো এনভায়রনমেন্ট, চেঞ্জ হয়ে গেছে। 4, হোস্ট ইমিউন রেসপন্স, সেটাকে মডুলেট করলো। 5, ট্রান্সক্রিপশনাল রিপ্রোগ্রামিং, যে প্রোটিনটা ট্রান্সক্রিপ্টেড হওয়ার কথা তার জায়গায় অঙ্কোপ্রোটিন সিনথেসিস হচ্ছে। হাইজ্যাকিং দ্য অ্যান্টিভাইরাল প্রোটেক্টিভ মেকানিজম, সেটাকে কাজ করতে দেবে না। অ্যান্ড লাস্ট, এন্ডোজেনাস রেট্রোভাইরাস যেগুলো, সেগুলো খুব সহজে জিনোমের মধ্যে ঢুকে ক্যান্সারের জিনোমটাকে অল্টার করতে পারে। নাও উই হ্যাভ আ প্রোটেক্টিভ জিন হুইচ ইজ অ্যাকচুয়ালি রিসাইডস ইন আওয়ার সেল, যার নাম হচ্ছে প্রোটো অঙ্কোজিন, ওকে। সো এই যে হোস্ট সেল গ্রোথ সেটা মেনটেন করে বা রেগুলেট করে, তার জন্য 4টে ক্যাটাগরিজ অফ জিনস থাকে। সেগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে প্রোটো অঙ্কোজিন, সেকেন্ড হচ্ছে অ্যান্টি অঙ্কোজিন অর টিউমার সাপ্রেসর জিন, 3 নাম্বার হচ্ছে অ্যাপোপ্টোসিস রেগুলেটরি জিন, অ্যান্ড লাস্ট ডিএনএ রিপেয়ার জিনস। একটা জিনিস আমরা সবাই খুব ভালো করে বুঝে নিই, সবার কি ক্যান্সার হচ্ছে? ইয়েস অর নো? হচ্ছে না। এইবারে প্রশ্ন হচ্ছে, তাহলে কি যাদের ক্যান্সার হয় তাদের শরীরেই কি সেই কার্সিনোজেনটা ঢোকে, বাকি আর কারো শরীরে ঢোকে না?
অলসো নট ট্রু। তার মানে আমাদের প্রত্যেকের শরীরে কার্সিনোজেন ঢুকছে অ্যান্ড ইট ইজ এক্সার্টিং সার্টেন এফেক্ট অন আওয়ার হোস্ট সেল, ইভেন অন আওয়ার জিনোমস। কিন্তু যখন যখন ওই চেঞ্জগুলো হচ্ছে, আমাদের বডির সেল, যেটা আমাদের বডির ইমিউন ডিফেন্স, তারা সবসময় সার্ভিলেন্স করে যাচ্ছে এমন কোনো সেল আছে কিনা দ্যাট ইজ নট সুইটেবল ফর আওয়ার সার্ভাইভাল। এরকম প্রচুর, যেটা ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া হয়ে গেছে, এরকম সেলকে এলিমিনেট করে দেওয়া হয় প্রতিদিন প্রতি মুহূর্তে বডি থেকে। কিন্তু যদি কোনো কারণে এই ডিফেন্সটাকে ঘেঁটে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই পার্সনটার ক্যান্সার হতে পারে। ওকে, তো তাহলে প্রথম যেটা আসছে প্রোটোঅঙ্কোজিন। প্রোটোঅঙ্কোজিন সাধারণত গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরগুলোর উপর কাজ করে, সিগন্যাল ট্রান্সডাকশন প্রোটিনগুলোর উপর কাজ করে, এবং এগুলো একটা ক্যান্সার প্রোটেক্টিভ জিন, যেটা সেল ডিভিশনকে নর্মালি গ্রোথ করে। এরপরে যদি প্রোটোঅঙ্কোজিনটা কোনো কারণে ডাউন হয়ে যায়, ইফ দ্য গার্ডিয়ান ইজ ডাউন, দেন সেখানে জায়গায় চলে আসবে অঙ্কোজিন, অ্যান্ড দেয়ার উইল বি exponential uncontrolled cellular growth leading to carcinoma. Okay. Now we have tumor suppressor gene. একটা হচ্ছে gatekeeper, second one is caretaker. Gatekeeper মানে directly suppresses growth. Caretaker মানে ওভারঅল জেনেটিক স্টেবিলিটি যে মেনটেন করে। একটা হচ্ছে যখনই অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে সেটাকে ডিস্ট্রয় করছে, আরেকটা হচ্ছে যেটা জেনোমিক স্টেবিলিটিটাকে প্রপারলি মেনটেন করছে। সো এর কি নাম? টিউমার সাপ্রেসর জিন। নাও উই হ্যাভ apoptosis, the genes which regulate apoptosis. What is apoptosis? This is programmed cell death. জীবনের ধর্ম কোনো কিছু অমর নয়। ওকে, রবীন্দ্রনাথ বলেছেন হেথা হতে যাও পুরাতন। যখনই কোনো কিছু সামথিং গেটস ওল্ড, ইট ইজ এলিমিনেটেড ফ্রম দ্য সিস্টেম। সেটা আমাদের বডি হতে পারে, পৃথিবী হতে পারে, এমনকি ব্ল্যাক হোল, একটা গোটা ইউনিভার্স পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। তো তাহলে ঠিক সেইভাবেই প্রোগ্রামড সেল ডেথ, বডি অলরেডি প্ল্যান করে রেখেছে কোন সেলকে কিভাবে নষ্ট করা হবে, কখন নষ্ট করা হবে। যদি আমাদের সেই নর্মাল যে হিসেবটা সেটা যদি ঘেঁটে যায়, যদি দেখা যায় যে সেলটা বেঁচে থেকে গেল, আমাদের যদি সেলটা, যে সেলগুলো আর কি কোনো একটা জায়গার সেল, সেটা যদি তার যে সময় মারা যাওয়ার কথা সেই সময় ওটা নষ্ট না হয়ে সেটা বেঁচে থেকে গেল অ্যান্ড ইট কিপস অন মাল্টিপ্লিকেটিং, তাহলে সেলটা বেঁচে গেলেও আমরা মরে যাব। কেন? সেটা ক্যান্সার, তাই তো? সো নর্মাল সেলস ইনক্রিজ হয়ে যায়, নিউক্লিয়ার কোলাপস করে যায়, অ্যাপোপ্টোটিক বডি ফর্মেশন, লাইসিস হয়। কিন্তু আচ্ছা, আগে এইটা দেখে নিই জিনগুলো কি কি যেগুলো আমাদের নর্মালি এটা প্রোটেক্ট করছে। BCL1 ইনহিবিটস অ্যাপোপ্টোসিস, BAX জিন promotes apoptosis, BCLXL inhibits apoptosis, BCLXS promotes apoptosis, caspase promotes apoptosis, আর FAS initiates apoptosis। তাহলে এই যে কতগুলো জায়গা বলে গেলাম, তোরাও দেখলি, কিন্তু এই দিকটা খুব ভালো করে লক্ষ্য কর। একটা প্রমোট করছে, একটা সাপ্রেস করছে, একটা প্রমোট করছে, একটা সাপ্রেস করছে, একটা প্রমোট করছে, আর একটা সাপ্রেস করছে। দিস ইজ ব্যালেন্স। বডি প্রয়োজন অনুযায়ী ইকুয়ালি দুটো জিনকে রেখেছে, একটা যেটা প্রমোট করতে পারে, আরেকটা যেটা সাপ্রেস করতে পারে। আমরা যখন গাড়ি চালাই, আমাদের যেমন গিয়ার আছে, সেই একই সঙ্গে কি আছে, অ্যাক্সিলারেটরও আছে, আবার ব্রেকও আছে। দিস ইজ দ্য ব্রেক, অ্যাপোপ্টোসিস ইজ দ্য ব্রেক। আজকে যখন দরকার হচ্ছে আমি তখন গাড়িটাকে থামিয়ে দিচ্ছি, আমি তখন সেল গ্রোথটাকে থামিয়ে দিচ্ছি। আবার যখন যদি প্রয়োজন হয়, যেখানে আমার জানি এই জায়গাটা আমাকে গ্রোথ করাতে হবে, বডি তখন অ্যাপোপ্টোসিসকে ডিলে করে দেবে, তখন সেখানে সেল গ্রোথ হবে। কিন্তু সব কিছুই হবে আমাদের একটা হেলদি বডি সিস্টেমের উপর।
যখনই সেইটা কোনো ভাইরাস কন্ট্রোল নিয়ে নেবে, we will suffer from carcinoma. ওকে, এখানে অনেক রকম জিন আছে, P53 জিন বা এগুলো জিন, যেগুলো ব্যাক্স জিন, P21, এরা সেল সাইকেল অ্যারেস্ট বা অ্যাপোপ্টোসিস করে। কিন্তু কোনো কারণে যদি অঙ্কোজিন যেটা সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, দেখ এই P53 এগুলোকে বন্ধ করে দেবে। তাহলে P53 বা যেগুলো প্রোটো অঙ্কোজিন যেগুলো আছে সেগুলো তখন ওই P21 বা ব্যাক্স জিনকে ইনিশিয়েট করতে পারবে না। তাহলে কিন্তু আমাদের সেল সাইকেল অ্যারেস্ট বা অ্যাপোপ্টোসিসের মতো ব্রেক যেটা, সেটা তখন আর কাজ করবে না, ব্রেক ফেল হয়ে গেল। আর ব্রেক ফেল হলে অ্যাক্সিডেন্ট হবে। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমরা কি বুঝলাম? আমাদের 4 ধরনের জিনস আছে, সেগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে প্রোটো অঙ্কোজিন, আর কি আছে? ভেরি গুড, আর ডিএনএ রিপেয়ার জিন। ওকে, এক্সেলেন্ট। সো লাস্ট ওয়ান ইজ ডিএনএ রিপেয়ার জিন। ডিএনএ ড্যামেজ প্রতি মুহূর্তে হচ্ছে। আমরা যে ফাস্ট ফুড খাই, প্রচুর অক্সিডেটিভ রেডিক্যালস বেরোয়। বলা হচ্ছে না যে কেন ফাস্ট ফুড কম খেতে? কেন? যত আমরা এই ধরনের অক্সিডেটিভ রেডিক্যালস যেগুলো বেরোবে, তারা আমাদের কিন্তু ডিএনএ ড্যামেজ তত বেশি করবে। ওকে, তাহলে এর মধ্যে কি কি আছে? সরি, বেস এক্সিশন রিপেয়ার আছে, নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার আছে, সবকটা এখানে রিপেয়ার করে। এইবারে কিভাবে এই ক্যান্সারটা হচ্ছে ডিএনএর এখানে দেখা যায়। অঙ্কোজিনস ইনক্রিজ দ্য ডিভিশন রেট, রেপ্লিকেশন স্ট্রেস মনিটর ডিউ টু আপরেগুলেশন অফ দ্য ডিডিআর জিনস, ইনডিউস সেন্সিটিভিটি টু ডিএনএ ড্যামেজ, স্টিমুলেট জেনেটিক অ্যাবারেশন। যত বেশি ডিএনএ, ধর আজকে তোকে যদি আমি একটা প্রশ্ন লিখতে দিই, লাইকলি কেউ তো এখানে কোনো ভুল করবি না, কিন্তু যদি আমি একটা গোটা কোয়েশ্চেন পেপার লিখতে দিই, 100টা ভুল বেরোতে পারে। তার মানে আমি যত কাজ করব তত মিস্টেকস হবে, তাই তো? তো যদি এবারে তোকে আমি আরো কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম, সেটা হচ্ছে টাইম ফ্রেম যেটা, সেটাকে আরো কমিয়ে দিলাম। তুই 3 ঘন্টায় যে পরীক্ষাটা ভেবে চিনতে পারফেক্টলি দিতে পারতিস, 1 ঘন্টায় পারবি? জাস্ট লাইক দ্যাট। তাহলে একটা কি হবে, তখন সেক্ষেত্রে স্ট্রেস কাজ করবে যে আমি এত বড় পেপার, আমি 3 ঘন্টার পেপার আমি 1 ঘন্টায় কি করে শেষ করব? সো তখনই কিন্তু আমরা যত আমাদের মাথায় স্ট্রেস বাড়বে, কেমিক্যাল লোচা হয়েগা, তত আমরা মিস্টেকস করব, তাই তো? ঠিক সেভাবে একটা এরর প্রোন জিন তৈরি হবে, ঘন ঘন ভুল হতে থাকবে জিনটায়। তার মধ্যে যে ভুলটা, সেটা কি বেসিক্যালি দ্যাট ইজ নোন অ্যাজ মিউটেশন। তার মধ্যে ননসেন্স মিউটেশন হতে পারে, মিসসেন্স মিউটেশন হতে পারে, অনেক রকম মিউটেশন আছে। সেখান থেকে যদি কোনো একটা ডিফেক্টিভ প্রোটিন তৈরি হয়, যেটা কিনা অঙ্ক প্রোটিন, তাহলেই ক্যান্সার শুরু হয়ে যাবে। ওকে, আবার ডিএনএ রিপেয়ার অ্যাক্টিভেটেড কজিং আ রিডাকশন ইন দ্য অ্যাপোপ্টোসিস অ্যান্ড সেল সাইকেল অ্যারেস্ট, সো ইট ইজ নট অ্যাফেক্টেড বাই ডিএনএ ড্যামেজিং এজেন্টস। ডিএনএ রিপেয়ার যেটা, সেটা অনগোয়িং, কিন্তু যেহেতু ডিএনএ রিপেয়ার চলছে, সেই কারণে সেইটা যেটা মেরামতি চলছে, সেটা তো পরবর্তী সেল সাইকেলের যে পরবর্তী ভাগগুলো, সেগুলো যাচ্ছে না, অ্যাপোপ্টোসিস হচ্ছে না, তাহলে সেটা পারসিস্ট করে যাবে। সো রেপ্লিকেশন এরর, আর এদিকে ছিল সেল ডেথ। সেখান থেকে যত বেশি ডিএনএ ড্যামেজ হতে থাকবে, রেপ্লিকেশন এররের জন্য মিউটেশন, সেখান থেকে ক্যান্সার হবে। আর যত বেশি সেল ডেথ থেকে টক্সিসিটি হতে থাকবে, তত অন্যান্য ডিজিজগুলো হবে। ওকে, তাহলে খুব সহজভাবে আরেকবার বোঝা যাক, যত ডিএনএ ড্যামেজ হবে তত রেপ্লিকেশন এরর হতে থাকবে, আর যত রেপ্লিকেশন এরর হতে থাকবে তত মিউটেশন হতে থাকবে, আর যত মিউটেশন বা জেনোমিক ইনস্টেবিলিটি হবে তত ক্যান্সার বাড়বে। ওকে, তাহলে এই অঙ্কোজেনেসিস হতে গেলে কি হতে হবে? যে কোনো ভাইরাস, ইফ ইট ইজ পসিবল টু ফর দ্যাট ভাইরাস টু কজ কার্সিনোমা, তাহলে তার কি কি জিনিস থাকতে হবে? নাম্বার 1, এস্টাবলিশিং আ পারসিস্টেন্ট ইনফেকশন। আগে পয়েন্টগুলো দেখে নিই, তারপর আমরা ডিসকাশনে আসছি। নাম্বার 2, ইট ইভেডস হোস্ট ইমিউন রেসপন্স।
3 ইমিউনোসাপ্রেশন, 4 হোস্ট সেল সাসেপ্টিবিলিটি, 5 রিটেনশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড ইনসাইড দ্য হোস্ট সেল। তাহলে আরেকবার দেখি, এস্টাবলিশিং পারসিস্টেন্ট ইনফেকশন নাম্বার 1, ইভেশন অর ইভেটস দ্য হোস্ট ইমিউন রেসপন্স, 3 নাম্বার কি আসছে, ইমিউনো সাপ্রেশন, 4 নাম্বার হোস্ট সেল সাসেপ্টিবিলিটি, অ্যান্ড লাস্ট রিটেনশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড ইনসাইড দ্য হোস্ট সেল। এবার একটা একটা করে দেখি। প্রথম হচ্ছে এস্টাবলিশিং পারসিস্টেন্ট ইনফেকশন। তুই আজকে ট্রেনে কোথাও একটা যাচ্ছিস একা, একটা লোক র্যান্ডাম একটা যে কোনো স্টেশন থেকে উঠলো, তোকে বললো আমার বাড়ির খুব একটা নতুন একটা জিনিস তৈরি করে এনেছি, এই ডাল ভাজা একটু খাবে, খাবি? কেন? কারণ ওই লোকটাকে তুই চিনিস না। তোর রুমমেট যদি বা তোর পাশে যে থাকে তোর কোনো বন্ধু যদি তোকে সেটা অফার করে, ও স্যার আরো খাবো না স্যার। তাহলে নর্মালি আমরা তার কাছ থেকে আমরা সে খাবারটা নেব, কেন? তাকে আমরা চিনি, আমি চিনি গো চিনি তোমারে। তো তাহলে যার সাথে আমরা ফ্যামিলিয়ার তার উপর আমরা ট্রাস্ট করব বেশি। তাহলে ওই ক্যান্সারটাকে যদি আমার জেনোমকে চেঞ্জ করতে হয়, আজ এসে কালকেও করতে পারবে না। It has to stay inside our body for a long time. Okay. So, prolonged interaction between the tumor virus and host cell is essential for the oncogenesis to develop. Number 1. Number 2, second is evades the host immune response. নর্মালি আগেই বলেছি আমাদের বডিতে অনেক সার্ভিলেন্স মেকানিজম কাজ করে, মোস্টলি রান বাই দ্য হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড লিম্ফয়েড অর্গানস, যারা যে কোনো ধরনের অ্যাবনর্মাল সেলকে ডিটেক্ট করে এবং এলিমিনেট করে। তাহলে যদি কোনো কারণে আমাদের বডি ডিফেন্স, নর্মাল বডি ডিফেন্স কাজ না করে, তাহলে স্বাভাবিকভাবে সেই সেলগুলো পারসিস্ট করে যাবে আমাদের বডিতে, অ্যান্ড ইট উইল কজ ক্যান্সার। Tumor virus follows various evasion mechanism to bypass the host immune defense. Okay, by restricting the expression of viral genes. Viral জিনটা ভেতরে ঘাপটি মেরে বসে আছে, 10 বছর পর করলো টু কি, কোনটা 10 বছর পরে ফুল ব্লোন ডিজিজ করে? HIV। এক্সেলেন্ট। তার মানে এই ভাইরাস, HIV ভাইরাস ইজ কেপেবল অফ কজিং ক্যান্সার। ভেরি সিম্পল। সো এপস্টেইন বার ভাইরাস যদি বি সেলের মধ্যে ঢুকে বসে থাকে, তাহলে সে ভাব বি সেল যেটা অ্যাকচুয়ালি অ্যান্টিবডি প্রোডাকশন করছে তার ভেতরে ঢুকে ঘাপটি মেরে বসে আছে, সর্ষের মধ্যে ভূত। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ইমিউন সেল ওই বি সেলের ভেতরে খুঁজবে না, চারদিকে খুঁজে বেড়াচ্ছে, সার্ভিলেন্স হচ্ছে 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 হচ্ছে, কিন্তু ওর তো কোনো এক্সপ্রেশনই নেই। তুই ধর কোথাও একটা তুই ফ্ল্যাট কিনে আছিস, একটা তোর পাশে একটা লোক থাকে, তার সাথে দিন দুবেলা দেখা সাক্ষাৎ হয়, হঠাৎ করে দেখলি পুলিশ এসে তাকে চ্যাংদোলা করে নিয়ে বেরিয়ে চলে গেল, কি না লোকটা কোথাও মার্ডার করে এসে ওখানে বসেছিল। কেন? কারণ ও যেহেতু কোনো ঝামেলা করেনি এতদিন, তুই জানতিস না, তাই তো? As simple as that. Infecting the sites that are relatively inaccessible to immune responses. যেখান পর্যন্ত ইমিউন রেসপন্স পৌঁছতে পারে না। আজকে কোনো একটা জায়গায় চোর পড়েছে, বাইরে যিনি পাহারাওয়ালা ছিলেন তাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, দাদা দেখুন না কে ঢুকে পড়েছে কম্পাউন্ডে। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে লাঠি সোঁটা নিয়ে চারদিকে ঝোপ পিটে যাচ্ছে, লোকজনকে ধরে পিটে যাচ্ছে, সব করছে। আর দাদা আমরা স্টুডেন্ট। আলটিমেটলি দেখা গেল লোকটা ওনার ঘরে ঢুকে বসেছিল। হতেই পারে, তার মানে কেন ওইখান পর্যন্ত লোকটা পৌঁছতে পারেনি, অথবা দেখা একটা তাল গাছের উপরে উঠে বসে আছে, ও লাঠি যত দূরই ছুঁড়ুক ওইখান পর্যন্ত পৌঁছবে না। তাহলে যদি যেমন দেখা যাচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এপিডার্মিসে বসে আছে,
তো এপিডার্মিসে যেটা বসে আছে সেটা যেহেতু ব্লাডে নেই, তার মানে কি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি যেটা সেটা ওইখান পর্যন্ত পৌঁছচ্ছে না। হোয়াইট ব্লাড সেল কি করবে, আমাদের ব্লাড থেকে বেরিয়ে এসে হাঁটি হাঁটি হাঁপ পা করে এখানে আমাদের যেটা কি বলে রোমকূপ যেগুলো, সেগুলোর ভেতর থেকে ফলিকুলগুলোর ভেতর থেকে বেরিয়ে এসে ওখানে সেলটাকে মারবে? পারবে না। তার মানে ওকে সিস্টেমে থাকতে হবে। সেই কারণে ইট ইজ নট পসিবল ফর দ্য ইমিউন সিস্টেম টু রিচ এপিডার্মিস অ্যান্ড টু কিল দ্য ভাইরাস। সেই কারণে এপিথেলিয়াল ক্যান্সার যতগুলো হয় caused by human papilloma virus cannot be killed by our own body system. Undergoing mutation for certain genes that allow the virus to escape from the host cellular and humoral immune response in case of HIV. Actually HIV আসার আগে আমরা জানতামই না যে ভাইরাস এত উপায়ে আমাদের শরীরকে অ্যাটাক করে। যেহেতু HIV is perhaps the most detailedly studied virus, আমরা সেই কারণে জানি ভাইরাসটা কিভাবে ঢোকে, কোন রিসেপ্টর দিয়ে ঢোকে, কিভাবে ভেতরে গিয়ে আনকোটিং করে, সেখানে তার যে আরএনএটা ছিল সেটা একটা পার্টিকুলার এনজাইম দিয়ে ডিএনএতে কনভার্টেড হয়। কোন এনজাইম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এক্সেলেন্ট। সেটা ডিএনএটা কি হয়, আমাদের হোস্ট ডিএনএর সাথে ফিউজ করে যায়, ফিউশন। সেই কারণে যখন অ্যান্টি এইচআইভি ড্রাগ আমরা জেনেছি, তখন আমরা এই প্রত্যেকটার এগেনস্টে আমরা ড্রাগ বের করেছি, যেটা আমাদের ঢুকতে এন্ট্রি বাধা দিচ্ছে, তারপরে যেখানে যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ সেটাকে আটকাচ্ছে, তারপরে যেটা ফিউশন সেটাকে আটকাচ্ছে, এবং তারপরে ইভেন যদি ফিউশন করেও যায় ওটা ভাইরাল প্রোটিন যেটা সেটাকে সিনথেসিস হতে দেবে না। তাহলে ভাইরাল প্রোটিন যতক্ষণ না সিনথেসিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন ভাইরাস বেরোতে পারবে কি? তাহলে একটা টাইম পরে কি হবে, ভাইরাসটা অ্যাপোপ্টোসিস, মানে ওই সেলটাই অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, ভেতরে ভাইরাস শুদ্ধ, তাই তো? ইনফেকশন অ্যান্ড সাপ্রেশন অফ এসেনশিয়াল ইমিউন সেল, এগেইন এইচআইভি। CD4 হেল্পার টি সেল এটা কাজ করে, তো সেখানে ইমিউন সেলটাকে নষ্ট করে দেওয়া হবে। ওকে, ইমিউনো সাপ্রেশন আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না, এতক্ষণ ধরে বলছি আমরা। যদি এটা কোনো ডিজিজের জন্য যেমন হচ্ছে, যদি তার অলরেডি অন্য কোনো কোমরবিড কন্ডিশনের জন্য তার যদি ইমিউনো সাপ্রেশন হয়, হতেই পারে। যেমন ইমিউনো সাপ্রেস অর্গান ট্রান্সপ্লান্ট রেপিডিয়েশনের ক্ষেত্রে কাজ করে। যারা কিডনি পাচ্ছে, লিভার পাচ্ছে, এমনকি স্কিন, কেন তারা অর্গান ট্রান্সপ্লান্টের কেস যারা থাকে তারা কেন ইমিউনো সাপ্রেসড হয় আর ইমিউনো কম্প্রোমাইজড হয়? ইয়েস, গ্রাফট রিজেকশন যাতে না হয়, দ্যাট ইজ ওয়াই উই সাপ্রেস দ্য ইমিউনিটি, নর্মাল ইমিউনিটি অফ দ্যাট হোস্ট। কেন? যখনই আমরা কিছু একটা বাইরে থেকে ফরেন কিছুকে একটা বসাবো, বডির অনেক সেল আছে যারা শুধু চেনে দুটো কথা, সেলফ और नॉन सेल्फ। तू अपन का आदमी छे, नहीं कोई और छे। যদি অন্য কেউ হয়, ওই দেন অ্যান্ড দেয়ার সেখানে খতম। নাল সেল, ও জিজ্ঞেসই করবে না কে তুই, শুধু আমি জানি না তুই কে, কোথাকার, কি আমার জানার দরকার নেই, তুই আমার লোক নাকি বাইরে, না বাইরে, শেষ, খতম। তাহলে কিছুদিন কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত না অ্যাঞ্জিওজেনেসিস হচ্ছে, মানে ব্লাড ভেসেল, আমার নিজের ব্লাড ভেসেল এসে ওই আমার গ্রাফটাকে ধরতে পারছে, যতক্ষণ পর্যন্ত না ওই গ্রাফটা আমার বডি সেলের সাথে এক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাকে ইমিউন ডিফেন্সটাকে চেপে দিতে হবে, আদারওয়াইজ রিজেকশন হতে পারে। অতি কষ্টে একটা কিডনি পাওয়া গেল বা একটা লিভার পাওয়া গেল, সেটাও যদি রিজেক্টেড হয়ে যায়, তাহলে তো মানে এর থেকে খারাপ পৃথিবীতে আর কিছু হতে পারে না, তাই তো? সো ইট ইনক্রিজেস রিস্ক অফ এপস্টেইন বার ভাইরাস অর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস রিলেটেড ম্যালিগন্যান্সিস। এইবারে আচ্ছা, এখানে কারা কারা ডায়েট কখনো ট্রাই করেছিস? ডায়েটিং করেছিস? আমি করেছিলাম, তারপর রোগা হয়ে গেছি, দেখতে পাচ্ছিস না? তো ব্যাপার হচ্ছে এটাই, যখন আমাকে বলা হলো যে এটা এটা খাবে না,
যথারীতি একটা বিয়ে বাড়ি গেলাম, দেখলাম কি সুন্দর মাটন দো পেঁয়াজা করেছে। ওটা যদি এ বাবা আবার মুখ মুছছে কে একটা, এখানে আওয়াজ পেলাম। তো যখন ওটা দিল, আমি বললাম আমি ডায়েটিং করছি। তখন যারা বাড়িতে অনুষ্ঠান, হ্যাঁ একদিন খাওয়া যাবে, হ্যাঁ খাওয়া যাবে, হ্যাঁ আমি আবার লোককে কষ্ট দিতে পারি না বলে খেয়ে নিলাম 1.5 কেজি। তো তাহলে আমার ওজন কোনোদিনও কমবে? আমাকে তো কেউ গলায় রাইল স্টিউব করে এমনি করে করে গুঁজে দেয়নি, আমাকে বলেছে। আমার যদি খেতে ইচ্ছে না থাকতো, হ্যাঁ ওটা তুই নিম বেগুন দে না, আমার পায়ে ধরে সাধলেও আমি খেতাম না, তাই তো? আমাকে ব্রকলি যদি দিত, আমার তো সিউডোমোনাস আছে, পায়োসায়ানিন, পায়োভেলানিন, পায়োরুবিন, পায়োভার্ডিন, খেতে বারণ করেছে, তাই তো? তো তাহলে আমি খেতে চেয়েছি তাই উনি অফার করার জন্য রাজি হয়েছে, তাই তো? তার মানে যদি আমার বডি সেল সাসেপ্টেবল না হয়, আমি যতই চেষ্টা করে, ভাইরাস যতই চেষ্টা করুক, আমার বডি ডিফেন্সকে ভাঙতে পারবে না। সার্টেন সেলস আর প্রিডিসপোজ টু হ্যাভ দ্যাট ইনফেকশন। যারা সেই পারমিশনটা দেয় তাদের নাম হচ্ছে পারমিসিভ সেল। ওকে, they have the receptor so that supports the viral growth and replication by the progeny virus. আর যেটা অ্যালাউ করে না সেটার নাম হচ্ছে নন পারমিসিভ সেল, তার রিসেপ্টরটাই নেই। they do not have the surface receptor for viral attachment. ইউরোপের একটা কমিউনিটি আছে যাদের ঠিক এই কারণে এইচআইভি ইনফেকশন হতে পারে না, নট বায়োলজিক্যালি পসিবল। তাদের এইচআইভি ভাইরাসটা যে এন্ট্রি করবে সেই রিসেপ্টরটা এক্সিস্ট করে, অ্যাকচুয়ালি সেটা কনজেনিটালি ডেফিসিয়েন্ট, আর সেটা অ্যাকচুয়ালি সাপে বর হয়ে গেছে। ওকে, কিন্তু কাহানি মে ফির সে টুইস্ট হ্যায়, যদি নন পারমিসিভ সেল ইজ ইনফেক্টেড বাই আ টিউমার ভাইরাস, তাহলে কিন্তু অঙ্কোজেনিসিটির রিস্ক অনেক বেশি। ওকে, যেমন তোর ধর, যদি যে লোকটা খুব ডায়েট মেনটেন করে, এক্সারসাইজ করে, কোনো ধরনের কোনো আনহেলদি খাবার তথাকথিত সেটা খায় না, তাকে তুই হঠাৎ করে আমাদের ওই কি বলে বিশ্বভারতীর সামনে যে কচুরিগুলো বিক্রি করে রে, কচুরি আর ঘুগনি, তুই আর আমি খেয়ে নিলে এক্ষুনি ওরকম কতগুলো উড়ে যাবে তার ঠিক নেই, কিন্তু দুটো খাইয়ে দে সেই লোকটাকে, তোকে পরের দিন সিপ্লক্স মেট্রোজিল লোকটাকে খাওয়াতেই হবে, তাই তো? কেন? কারণ বডি সেল প্রসেস করতে ভুলে গেছে। তাহলে যদি কোনো কারণে যেটা নন পারমিসিভ সেল তাতে যদি অঙ্কোজেনিক ভাইরাসটা ঢুকে পড়ে, আমাদের ওই নন পারমিসিভ সেল কিন্তু ওকে প্রসেস করতে জানে না, সো চান্স অফ অঙ্কোজেনিসিটি ইজ মোর। ওকে, লাস্ট, আজকে এই যে মুখে ফেনা তুলে পড়াচ্ছি, তোরা যে ধ্যানী বুদ্ধদেবের মতো বসে আছিস, সুন্দর দেখতে পাচ্ছি আমার ভয়েসগুলো এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যদি এর মধ্যে কিছুটা রিটেন্ড হয় সেটা পরীক্ষায় বেরোবে। সো ফর দিস রিজন it is essential to maintain a stable genetic change that occur in the tumor cell. তার জন্য কি করতে হবে? রিটেনশন অফ ভাইরাল নিউক্লিক অ্যাসিড ইনসাইড দ্য সেল। আন্ডারস্টুড? তাহলে কি হবে? ডিএনএ কপিজ ফর টিউমার ভাইরাসেস ইন কেস অফ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ আর ইন্টিগ্রেটেড উইদিন দ্য হোস্ট সেল ক্রোমোজোম। এইচআইভির হয়, হেপাটাইটিসের হয়, সেই কারণে এরা ক্যান্সার করতে পারে। একমাত্র হেপাটাইটিস, একটি হেপাটাইটিসের ইন্টিগ্রেশন হয় না। দিস ইজ আ পোটেনশিয়াল এমসিকিউ। আসছি ওটা। আরএনএ অফ রেট্রোভাইরাস যাদের আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, একটু আগে ডিসকাস করলাম আমরা। তার মানে ডিএনএ যেটা আমাদের হোস্টে আছে ডিএনএ, ভাইরাসের আছে আরএনএ, সেই আরএনএটাকে ওরা ডিএনএতে কনভার্ট করে আমাদের ভেতরে ঢোকাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য এক্সেপশন।
হেপাটাইটিস সি। মনে থাকবে? নাও উই হ্যাভ অঙ্কোজেনিক আরএনএ ভাইরাসেস। তো দুটো আছে, একটা হচ্ছে অ্যাক্টিভলি প্রলিফারেটিং আর একটা হচ্ছে স্লো ভাইরাস। যেটা অ্যাক্টিভলি প্রলিফারেট করে বা অ্যাকিউটলি ট্রান্সফার করে তাদের উদাহরণ হচ্ছে রস সার্কোমা। সাধারণত অ্যানিম্যালকে ইনফেক্ট করে, আজ পর্যন্ত এরা মানুষকে ইনফেক্ট করেনি। ওকে, কিন্তু এই ভাইরাসটা যদি কখনো ইনফেকশন হয়, ইট উইল কজ ক্যান্সার ইন ভেরি ফিউ টাইম। তাহলে আমাদের যেটা নর্মালি ইনফেক্ট করে সেটা কি? স্লো অঙ্কোজেনিক বা স্লো ট্রান্সফর্মিং ভাইরাস। তাহলে এই যে ভাইরাসগুলো, দিস পজেসেস অ্যাডিশনাল রেগুলেটরি জিন, যেটা HTLV1 এর ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স। ক্যান্সার করবে, ট্যাক্স লাগবে না? তাহলে ট্যাক্স জিন। আর HIV যদি হয় কর্মফল তো ভুগতেই হবে, টিট ফর ট্যাট, তাহলে এটা হচ্ছে ট্যাট জিন। ট্যাক্স জিন ইন কেস অফ HTLV virus 1 আর in case of HIV TAC gene. After inserting into the host chromosome, it activates the host cell machineries to induce oncogenesis. বাংলা একটা কথা আছে, শুনেছিস? পরের ধনে পোদ্দারি। নিজের যে মেকানিজম ওর কিছু নেই, একটা ভাইরাস, তার কোনো প্রোটিন প্রডিউসিং মেকানিজম নেই। আমার সেলের রাইবোজোমকে ইউজ করে ইট ইজ প্রডিউসিং দ্য অঙ্কোপ্রোটিনস। বোঝা গেল? লো অঙ্কোজেনিক পোটেনশিয়াল, ক্যান্সার হওয়ার চান্স তুলনামূলক কম, লং ল্যাটেন্ট পিরিয়ড টু ডেভেলপ ম্যালিগন্যান্সি। HIV হওয়ার 1 বছরের মধ্যে কখনো কারো ক্যান্সার হয়নি। বোঝা গেল? হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস অর HTLV, এর মধ্যে 1 আর 2 দুটো রয়েছে। এর মধ্যে যেটা HTLV1 সেটা করে অ্যাডাল্ট টি সেল লিউকিমিয়া, কিউটেনিয়াস টি সেল লিম্ফোমা আর টপিক্যাল স্প্যাস্টিক প্যারাপ্যারেসিস। দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ কার্সিনোমা। ওকে, কিভাবে আসে? সব থেকে যেটা কমন সেটা হচ্ছে মাদার টু চাইল্ড ভায়া ব্রেস্ট মিল্ক। এছাড়া সেক্সুয়াল কন্ট্যাক্টে আসতে পারে, রেয়ারলি ইনফেক্টেড ব্লাড দিয়েও আসতে পারে, তবে বাই ফার মোস্ট কমন কি? মাদার টু চাইল্ড। এটা CD4 সেলকে টার্গেট করে, কিন্তু কোনটা রিসেপ্টর হিসেবে ব্যবহার করে? গ্লুকোজ ট্রান্সপোর্টার প্রোটিন 1, GLUT1। গ্লুকোজ ট্রান্সপোর্টারকে এটা রিসেপ্টর হিসেবে ব্যবহার করে সেলের ভেতরে ঢোকে। HTLV expresses an unique gene. This is known as কি জিন? ট্যাক্স জিন। ভেরি গুড। তাহলে ট্যাক্স জিন ডিএনএ ড্যামেজ করবে, মিউটেশন হবে, সেখান থেকে অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন হবে। Next, TAX gene is capable of activating a transcription of several cellular genes involved in T cell proliferation. একটা যেটা থাকে ইন্টারলিউকিন 2 প্রোডাকশন করতে পারে, বা সেল গ্রোথ সাইকেল যেটা, সেটাকেও কিন্তু প্রমোট করতে পারে। ট্যাক্স জিন যেটা সব থেকে ইম্পর্টেন্ট মেকানিজমগুলোর মধ্যে একটা, ডিএনএ রিপেয়ার মেকানিজম। আমরা লাস্ট পড়েছিলাম যে 4টে রকম জিন থাকে, তার মধ্যে লাস্টেরটা কি ছিল? ডিএনএ রিপেয়ার জিন। গন্ডগোল তো হবেই, সেই গন্ডগোলটা কারেকশন করে দেওয়াটা হচ্ছে ওই জিনটার কাজ। সেটাকে যদি করতে না দেয়, ভুলটা পারসিস্ট করে যাবে। এবার একটা খুব সহজ একটা মজা বলছি। ধর আমার কাজ হচ্ছে তোদের ভুলগুলো কারেকশন করে দেওয়া। আমি তোদের হয়তো ফার্স্ট বেঞ্চে তোরা যারা বসে আছিস, তোদের মধ্যে কাউকে একটা বললাম, দেখ এই কোয়েশ্চেনটার উত্তরটা এটা হবে, এটা তোরা লেখ,
এবং তারপরে প্রত্যেককে ওটাকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। সেই পার্টিকুলার স্টুডেন্ট হয়তো সেটা লিখলো এবং সেটা ভুল লিখলো, আমি সেটা দেখলাম না, ইগনোর করলাম, বা আমি যখন ওটা দেখতে যাচ্ছি ওইখান থেকে কেউ একটা এসে আমার মুখে ক্লোরোফর্ম চেপে আমাকে নিয়ে চলে করে বের করে নিল। তোরা দেখতে পাচ্ছিস তোরা কতটা ইমাজিনেটিভ, মানে এটাতে যা রেসপন্স পেলাম আমি, এত খুশি হয়ে গেল সবাই, চিন্তা কর। ওকে, আপাতত সেটা হচ্ছে না, আমি ক্লাসটা করেই যাব। তো যাই হোক, তো এরকম পরিস্থিতিতে যদি দেখা যায় যে আমি খাতাটা চেক করতে পারলাম না, তাহলে ভুল আছে। এবার তোকে যেমন বলা হয়েছে অ্যাজ অ্যান ওবিডিয়েন্ট স্টুডেন্ট তুই পুরোটা শেষ করেছিস এবং তুই নিজের গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিস, এবার তোরা জানিস ওটাই অ্যান্সার। তার মানে বছরের পর বছর দ্য স্টুডেন্টস উইল রাইট দ্য সেম রং অ্যান্সার। এবারে আজ থেকে 5 বছর পর when you will be working in a ward, সেখানে ইনফেকশন রিলেটেড হয়তো সেরকম একটা মেজর মিস্টেক করে বসে থাকি, কেন স্যার পড়িয়েছিল, তাই তো? কারণ আমার কি ফল্ট ছিল, আমি সেই যেটা মিস্টেক হয়েছিল সেটাকে আমি রিপেয়ার করতে পারিনি। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিএনএ রিপেয়ার জিনস। সেটা যদি রিপেয়ার করে দেয় আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বডি যেরকম চলছে চলবে, যদি রিপেয়ার করতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে ইট ক্যান কজ ক্যান্সার। HTLV2 এটা আমাদের বাঁচিয়ে দিয়েছে, প্যাথোজেনিক পোটেনশিয়াল ইজ আনসার্টেন, মনে রাখতে হবে না। ওকে, নাও উই হ্যাভ HIV AIDS। সো এর তো একদম পুরো গোটা ফ্যামিলি আছে ক্যান্সারে। নাম্বার 1 হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা, ডিফিউজ বি সেল লিম্ফোমা, লার্জ বি সেল লিম্ফোমা, প্রাইমারি ইফিউশন লিম্ফোমা, ক্যাপোসিস সার্কোমা, ইনভেসিভ সার্ভাইকাল কার্সিনোমা। পয়েন্ট টু বি নোটেড, HIV কিন্তু নিজে করছে না, কারো না কারোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে করছে। যেগুলো বড় বড় যে রেন্টাল কার সার্ভিস যেগুলো থাকে না, অ্যাপ বেসড ক্যাব সার্ভিস, দেখবি তাদের একজনেরও মানে একটা অ্যাপেরও নিজস্ব কোনো ক্যাব নেই, গাড়ি যাদের আছে ওরা সেই রকম ড্রাইভারদের হায়ার করে এবং ওটা সিস্টেমে থাকে। কিন্তু যদি আজকে ক্যাব সার্ভিস যদি বলতে হয়, আমরা কিন্তু ওই পার্টিকুলার যেগুলো আছে ওলা, উবের, হোয়াটএভার, তাদেরকে চিনি, আমরা কিন্তু এই তাদের যারা গাড়ি ড্রাইভ করছেন তাদেরকে কিন্তু চিনি না, তাই তো? ঠিক সেভাবেই আমরা এখানে HIV হয়েছে যখন, তখন এই ক্যান্সারগুলো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ কজড বাই সামওয়ান এলস, সেগুলো ভাইরাস। তার মধ্যে এপস্টেইন বার ভাইরাস আছে, হিউম্যান হার্পিস ভাইরাস 8 আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে। তাহলে সমস্যাটা কোথায়, কিভাবে করছে? HIV যাদের ইনফেকশন হয় তাদের তার সাথে আরেকটা কি জিনিস হয় ইনফেকশনের সাথে সাথে, ইমিউনো সাপ্রেশন। আর ইমিউনো সাপ্রেশন হলে তার ক্যান্সারের চান্স কি হবে, বেড়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই তো নন এইডস ডিফাইনিং ক্যান্সার, মানে যেটা এইডসের ক্ষেত্রে বাধ্যবাধকতা নয়, তার মধ্যে কি আছে, লাং ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, ক্লাসিক্যাল হজকিন্স লিম্ফোমা। এটা HIV ছাড়া অন্য অনেক রোগে হতে পারে, কিন্তু ইন অ্যাসোসিয়েশন উইথ হিউম্যান হার্পিস ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, ওই পার্টিকুলার ইনফেকশন বা ক্যান্সারগুলো ওরা করতে পারে। ওকে, নেক্সট, মেকানিজম অফ অঙ্কোজেনেসিস কিভাবে করে। এখানে দেখ সেই একটা প্রোটিনের নাম বলেছিলাম, কি প্রোটিন, ট্যাট প্রোটিন। এটা আর্লি নন স্ট্রাকচারাল প্রোটিন HIV, অ্যান্ড ইট ইজ নেসেসারি ফর ভাইরাল রেপ্লিকেশন। এটাই কিন্তু অঙ্কোজেনিক পোটেনশিয়াল যথেষ্ট বেশি, দিস ইজ আ অঙ্কোপ্রোটিন। ওকে, এখানে সাইটোকাইন এক্সপ্রেশনটা গন্ডগোল হয়ে যায় আর বি সেল স্টিমুলেশনটা গন্ডগোল হয়। যেমন তোর ধর আজকে যদি আমাদের বডিতে কোনো একটা ফরেন অ্যান্টিজেন যখন প্রথমবার ঢোকে, তখন বডিতে একজন সার্ভিলেন্স করছে বা পাহারা দিচ্ছে, সেরকম একজন কনস্টেবল আছে, তার কি নাম, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সে তাকে টানতে টানতে নিয়ে চলে গেল তার যে ইন্সপেক্টর আছেন তার কাছে, তার নাম হচ্ছে CD4 হেল্পার টি সেল।
তারা দুজন মিলে ওই অ্যান্টিজেনটাকে চ্যাংদোলা করে নিয়ে গেল আরেকজন বিচারকের কাছে। বি ফর বিচারক, বি সেল। বি সেল এবার তার দুই ছেলে, তার মধ্যে একজন তার বিরাট স্মৃতিশক্তি, কাউকে একবার যদি দেখে সে জীবনে কখনো ভোলে না, তার হচ্ছে মেমোরি সেল। আর আরেকজন হচ্ছে বিরাট মারকুটে, সে পকেটে অ্যান্টিবডি নিয়ে ঘুরে বেড়ায়, কোনো কথা হলো ধুম, কোনো কথা হলো ধুম। তার কি নাম? প্লাজমা সেল। এক্সেলেন্ট। তাহলে যদি দ্বিতীয়বার ওই অ্যান্টিজেনটা ঢোকে, মেমোরি সেল সবার আগে বলবে এই রে আবার ঢুকেছে রে ভাই, আবার ফোন করতে, এই ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। সঙ্গে সঙ্গে কি করে প্লাজমা সেল ঠিক সেই রকম, আচ্ছা সে অ্যান্টিবডি, স্পেসিফিক অ্যান্টিবডি ঢেলে দিয়ে দেবে, ওখানেই শেষ, তাই তো? কিন্তু তাহলে এই যে অ্যান্টিজেনটা প্রেজেন্টেড হচ্ছে, সেটা যে তারপরে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, সেটা যদি আমরা প্রথমেই গোড়াতেই নষ্ট করে দিই, CD4 সেলটাই যদি না থাকে, স্বাভাবিক আওয়ার হোল হিউম্যান বডি উইল বি প্রোন টু ইনফেকশনস, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, হেপাটাইটিস সি কিন্তু অনলি অঙ্কোজেনিক ভাইরাস দ্যাট ইজ নট ইন্টিগ্রেটেড ইন দ্য ভাইরাল জিনোম, কিন্তু আরএনএটা ভেতরে থাকে। ওকে, সিমিলার টু হেপাটাইটিস বি, chronic liver injury and compensatory mechanism is the main mechanism. হেপাটিক সিরোসিস হয়, সিরোসিস থেকে ক্যান্সার হয়। এর মধ্যে অঙ্কোজেনিক ডিএনএ ভাইরাসের মধ্যে খুব কমন ভাইরাসের নাম হচ্ছে এপস্টেইন বার ভাইরাস। দেখ কি কি করে, হজকিন্স লিম্ফোমা করতে পারে, এটা বার্কিটস লিম্ফোমা করতে পারে, নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার করতে পারে। ওকে, তাহলে বার্কিটস লিম্ফোমা, নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, হজকিন্স লিম্ফোমা, নন হজকিন্স লিম্ফোমা। সো এপস্টেইন বার ভাইরাস ইনফেক্ট দ্য বি লিম্ফোসাইট, আগেই বলেছি বি লিম্ফোসাইটের ভেতরে ঢুকে বসে থাকে দীর্ঘদিন, অ্যান্ড ফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াল সেল। ইট ডাজ নট অ্যাক্টিভলি রেপ্লিকেট ইনসাইড দ্য বি সেল। যদি রেপ্লিকেট না করে তার মানে প্রেজেন্টেশন অফ ভাইরাল জিনস হচ্ছে না, বডি বুঝতেই পারছে না ও ভেতরে আছে, ঘাপটি মেরে বসে আছে। ইট ডাজ নট কজ লাইসিস অফ বি সেল। নর্মালি কি হয় ভাব, নর্মালি আমার বডিতে ডেঙ্গুতে আর্লি ডেথ কেন হয়? ডেঙ্গু যখন শরীরের ভেতরে ভাইরাসটা ঢুকলো, ওটাও আমাদের তখন প্রোটিন সিনথেসিস মেকানিজমটাকে হাইজ্যাক করে। আমার আর রাইবোজোম যেটা থাকে, সেই রাইবোজোমকে ক্যাপচার করে ভাইরাল প্রোটিন সেগুলো সব সিনথেসিস করছে, স্ট্রাকচারাল প্রোটিনস। তাহলে গোটা ভাইরাসের ব্যাচ তৈরি হচ্ছে, তাকে তো বেরোতে হবে, তখন কি করে সেলটাকে ফাটিয়ে বেরিয়ে আসে। তাহলে এটা যদি সেটা করতো, তাহলে প্রথমেই বডি বুঝতে পারতো যে এই ভাইরাসটার মাত্রা আমার শরীরে বেড়ে যাচ্ছে, বডি অ্যাকশন নিত। কিন্তু সেটাও করে না, ওইখানে দীর্ঘদিন বছরের পর বছর বসে থাকে। সো এবিলিটি টু ল্যাটেন্টলি ইনফেক্টেড বি সেল উইথ ইভিবি ইমমর্টালাইজড, অ্যাপোপ্টোসিস হয় না, অ্যাপোপ্টোসিস হয় না, প্রোগ্রাম সেল ডেথ হয় না। তখন কি হবে? এবিলিটি টু গ্রো ইনডেফিনেটলি ইন সেল লাইন। তাহলে এই পারসিস্টেন্ট ইনফেকশনের জন্য একটা আছে ল্যাটেন্ট মেমব্রেন প্রোটিন যার নাম হচ্ছে এলএমপি, আর একটা হচ্ছে ইবিএনএ, এপস্টেইন বার ভাইরাস নিউক্লিয়ার অ্যান্টিজেন। তো এলএমপি ম্যালিগন্যান্ট লিম্ফোমা বা এগুলো করে, আর 2A এগুলো সাধারণত এপিথেলিয়াল টিউমার্স করে। তো ল্যাটেন্সি 1 হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার আর বার্কিটস লিম্ফোমা, ল্যাটেন্সি 2-তে দেখা যাচ্ছে হজকিন্স লিম্ফোমা, নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, আর ল্যাটেন্সি 3-তে ডিফিউজ লার্জ বি সেল লিম্ফোমা। So LMP1 causes or promotes B cell survival and proliferation. LMP1 is the most important viral oncogene. Okay, a latent membrane protein যেটা, সেটা হচ্ছে most important viral oncogenes. এটা আগেই বলেছি অ্যাপোপ্টোসিসকে প্রিভেন্ট করে, তাহলে অ্যান্টি অ্যাপোপ্টোটিক ফ্যাক্টর BCL2 একে অ্যাক্টিভেট করে এটা অ্যাপোপ্টোসিস, নর্মাল যে প্রোগ্রাম সেল ডেথ, সেটাকে ডিলে করে দেয়।
ওকে, এটা এতটা লাগবে না। ওকে, তাহলে যদি এরপরে আমাদের ইমিউন ডিফেন্স ঠিক থাকে তাহলে আমাদের বডিতে LMP1 অ্যান্টিবডি প্রোডাকশন হবে। যদি অ্যান্টিবডি প্রোডাকশন হয় এটা ওই পার্টিকুলার অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করবে অ্যান্ড দ্য অঙ্কোজেনেসিস উইল বি কেপ্ট আন্ডার কন্ট্রোল। হতে পারবে না, ক্যান্সার হতে পারবে না। কিন্তু যারা ইমিউনো সাপ্রেসড ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রে কি ওই অ্যান্টিবডিটা থাকবে? থাকবে না। যদি না থাকে তাহলে আমার LMP1 অ্যান্টিবডি থাকবে না, যেহেতু আমাকে LMP থেকে প্রোডাকশন দেওয়ার মতো কেউ থাকবে না, ক্যান্সার হতে পারে। কিন্তু বি সেল যেটা অলরেডি ভেতরে ঢুকে, যার ভেতরে ঢুকে এপস্টাইন বার ভাইরাস বসে আছে, ইভেন ইফ উই আর ইমিউনো কম্পিটেন্ট তার ক্ষেত্রেও ক্যান্সার হতে পারে। কেন? দেখবি আমাদের যদি 2 স্টেপ ভেরিফিকেশন তো টাকা তুলতে লাগে, যদি তার মধ্যে একটাও স্টেপ যদি বাইরে যারা হ্যাকার তাদের কাছে যদি এক্সপোজড হয়ে যায় তাহলে কিন্তু তারপরও তারা টাকা তুলে নিতে পারে, কার্ড নাম্বারটা দিয়েও টাকা তুলে নিতে পারে। পারে তো? কিভাবে পারে? যদি দুটোর কোনোটাইও না জানে তাহলে কিন্তু ও ইজিলি টাকাটা তুলতে পারবে না। কিন্তু দুটোর একটা যদি জেনে যায় তাহলে কিন্তু আরেকটা ডিডিউস করে নেওয়ার পক্ষে পসিবল, হ্যাক করে। ঠিক সেরকম যদি একটা প্রি এক্সিস্টিং মিউটেশন হয়ে থাকে, ইফ দেয়ার ইজ প্রি এক্সিস্টিং মিউটেশন ইন দ্য জিনোম, তারপরে যদি এই ইনফেকশনটা হয়, ইভেন ইফ দ্য পারসন ইজ ইমিউনো কম্পিটেন্ট, হি ক্যান আন্ডারগো অঙ্কোজেনিক ট্রান্সফরমেশন। আন্ডারস্টুড? হারপিস ভাইরাস, সেখান থেকে হতে পারে ক্যাপোসিস সার্কোমা, প্রাইমারি ইফিউশন লিম্ফোমা। এই যে ক্যাপোসিস সার্কোমা, এটা এইচআইভির ক্ষেত্রে আমরা বেশি দেখি। ওকে, দরকার নেই। আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা আরও হয়তো ভবিষ্যতে ডিটেলসে পড়ব। সাধারণত সার্ভাইকাল ক্যান্সার, পেনাইল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, এই ধরনের ক্যান্সারগুলো এটা অনেক বেশি করে। এছাড়া ল্যারিঞ্জিয়াল ক্যান্সার করতে পারে, ইসোফেজিয়াল কার্সিনোমা করতে পারে। ওকে, বিনাইন ওয়ার্ডস হতে পারে, সার্ভাইকাল লেশন হয়, হেডনেক লেশন, পিট্রিয়াসিস ভার্সিকুলার টাইপের লেশন হয়। সাধারণত দেখ P53 যেটা প্রোটোঅঙ্কোজিন, P21, আরবিজিন, এগুলো সমস্তগুলোকে এটা নেগেটিভ করতে পারে, নেগেট করতে পারে, সাপ্রেস করতে পারে। তার জন্য তাহলে অ্যাপোপ্টোসিস যেটা হচ্ছিল বা গ্রোথ অ্যারেস্ট যেটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোথায় থাকে? এপিডার্মিসে, যেখানে আমাদের নর্মাল বডি ডিফেন্স যেটা সেটা পৌঁছতে পারে না। ওকে, তো তাহলে এর প্রিভেনশন কিভাবে করি আমরা? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, 9 ভ্যালেন্ট ভ্যাকসিন আছে, গার্ডাসিল, কোয়াড্রিভ্যালেন্ট, এটা সার্ভারিক্স অনেকভাবে আছে। এখন যেটা হয়েছে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন ভারত থেকে বেরিয়েছে, সার্ভাভ্যাক। ওকে, হেপাটাইটিস বি যেটা ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ক্রনিক ইনফ্লামেশন, ইট ইজ দ্য মোস্ট ডমিনেন্ট মেকানিজম। হেপাটোসেলুলার ইঞ্জুরি compensated by proliferation of hepatocytes and activated immune cell will promote the cell survival, tissue remodeling as well as angiogenesis. তো তাতে যেটা হবে একটা ক্রনিক ইনফ্লামেশন, সেখান থেকে ফাইব্রোসিস যদি হয়ে যায় তার মানে হেপাটিক যে সেল সেটা রিজেনারেট করতে পারবে না। তাহলে এরপরে পরের স্টেপ হচ্ছে সিরোসিস, লাস্ট স্টেপ হেপাটোসেলুলার কার্সিনোমা। তো তার মধ্যে দেখ আমরা দুটো পড়লাম, একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর হেপাটাইটিস বি। দুটোর এগেনস্টেই কিন্তু পোটেনশিয়াল ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি আমাদের আছে। তাহলে ইভেন যদি আমরা প্রত্যেকে 80% তার বেশি যদি আমাদের ভ্যাকসিনেটেড থাকে তাহলে কি এই ক্যান্সারটা হবে? এই ক্যান্সার গুলো হবে? নো। So these are two vaccine preventable cancers.